তুমি কি জানো কলম্বিয়ার ইতিহাসে এমন একজন মানুষ ছিল যার নাম শুনলেই পুরো দেশ কাঁপত, যে শুধু টাকা নয় ভয় দিয়ে শাসন করত, যে প্রতিপক্ষের মুখে খুনের হুমকি দেখাতো। তার হাত দিয়ে মারা গেছে শত শত মানুষ, শিশু, সাংবাদিক, বিচারক, কেউই ছাড় পায়নি। দিনে কোটি কোটি ডলার আয় করত, কিন্তু শান্তি কখনো পায়নি। এক রাতেই সে পুড়িয়ে দিতে পারত কোটি কোটি ডলার শুধু খেলার জন্য। তার কার্টেল এত শক্তিশালী ছিল যে সরকারও তার কাছে মাথা নত করত। সে ছিল এক অসীম ক্ষমতার মানুষ এবং এক ভয়ঙ্কর রক্তপিপাসু দানব। এই মানুষটির নাম হলো পাবলো এসকোবার। আজ আমরা তোমাকে দেখাবো কিভাবে সে গরিব বালক থেকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ডন হয়ে উঠল। পাবলো জন্মেছিল 1949 সালে কলম্বিয়ার রিও নেগ্রো নামের এক ছোট শহরে। তার বাবা ছিলেন কৃষক আর মা ছিলেন স্কুল শিক্ষিকা। পরিবারে তেমন কিছুই ছিল না, প্রতিদিনের খাবার জোগাড় করাই ছিল বড় চ্যালেঞ্জ। তবু ছোট্ট পাবলোর চোখে ছিল একটাই আগুন, আমি বড় হব যেভাবেই হোক। শিশু পাবলো ঘোষণা করেছিলেন যে তিনি মিলিয়নিয়ার হবেন, এবং তিনি হতাশও করেননি। গাড়ি চুরি, নকল লটারির টিকিট বিক্রি সহ ছোটখাটো অপরাধ করতে করতে পরবর্তীতে স্থানীয় গ্যাংস্টারদের দেহরক্ষী হিসেবেও কাজ শুরু করেন তিনি, আর এভাবেই অপরাধ জগতে পরিচিত মুখ হয়ে যান। মেডেলিনের এক স্থানীয় সরকারি কর্মকর্তাকে অপহরণ করে $1,00,000 বাগিয়ে নেওয়ার পর মেডেলিনের অপরাধীদের কাছে নায়ক বনে যান পাবলো। আর ঠিক সেই সময়ই কলম্বিয়াতে কোকেনের ব্যবসা শুরু হয়েছে মাত্র। আর যুক্তরাষ্ট্রে কোকেনের চাহিদা শুনে পাবলো তার পরবর্তী পরিকল্পনা ঠিক করলেন। কোকেন পাচারি হতে পারে তার মিলেনিয়ার হওয়ার প্রধান রাস্তা। এসকোবার ছোটভাবেই শুরু করলেন। 1975 সালের কথা। বলিভিয়া থেকে কোকা পেস্ট আমদানি করে তার ভাইয়ের সাথে কোকেন বানানো শুরু করলেন। তারপর পুরনো প্লেনের চাকায় সেগুলো ভরে ছোট্ট একটা প্লেনে করে পানামায় পাচার করে আসতেন। প্রতিবার $5,00,000 কোকেন পাচার করলেও বিমানবন্দরে অফিসারদেরকে প্রায় $3,00,000 করে ঘুষ দিতে হতো। সুতরাং বেশি লাভের জন্য আরও বড় শিপমেন্ট পাচারের প্রয়োজন হয়ে পড়ল। কোকেন ব্যবসা শুরু করার কয়েক মাসের মধ্যেই মেডেলিনের কোকেন ব্যবসার প্রধান ফাবিও রেস্ট্রাপোকে সরিয়ে দিয়ে নিজেকে আসীন করলেন এসকোবার। তারপর 3 ওচোয়া ভাইকে নিয়ে গঠন করলেন মেডেলিন কার্টেল। পুরো মেডেলিন শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর তাকে এল পাদ্রিনো অর্থাৎ দ্য গডফাদার নামে ডাকা শুরু হলো। 1978 সালের মধ্যেই মেডেলিন কার্টেল প্রতি মাসে 35 কিলোগ্রামেরও বেশি কোকেন পাচার করতে শুরু করলো। 1980 শুরুর দিকে হঠাৎ করে যুক্তরাষ্ট্রে কোকেনের দাম কমে গেল, ফলে এই আসক্তি সৃষ্টিকারী সাদা পাউডারের জন্য লোকজনের চাহিদা আরও বেড়ে গেল। আর এই চাহিদা পূরণ করার দায়িত্ব নিলেন এসকোবার। এই কাজ করার জন্য এসকোবার গঠন করলেন বিশাল এক নেটওয়ার্ক। দুর্নীতিবাজ রাজনীতিবিদ, পুলিশ অফিসার আর স্থানীয় কর্মকর্তাদেরকে টাকা দিয়ে কিনে নিলেন এসকোবার। ফলে বলিভিয়া আর পেরু থেকে প্রচুর পরিমাণে কোকা পাতা আমদানি হতে শুরু করলো। সেই কোকা পাতা দিয়ে কলম্বিয়া আর ভেনেজুয়েলাতে তৈরি হতে লাগলো কোকেন, আর তারপর সেটা ক্যারিবিয়ান অথবা মধ্য আমেরিকা দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকতে লাগলো। কলম্বিয়া সহ সব জায়গাতেই সরকারি কর্মকর্তাদেরকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখা হলো। টাকা না নিতে চাইলে সিসার বুলেট তো রয়েছেই। মেডেলিন কার্টেল গঠিত হওয়ার 1 দশকের মধ্যেই স্থানীয় ব্যবসা রূপ নিল আন্তর্জাতিক এন্টারপ্রাইজে, যাদের দৈনিক আয় ছিল $60 মিলিয়ন। এসকোবারের ক্ষমতা দিনের পর দিন বেড়েই চলল। আর এসকোবার অপরাধ জগতে ঢুকেই বুঝতে পেরেছিলেন ক্ষমতা অর্জনের পথ হলো দুটো, এক হলো ভয় আর আরেকটি সমীহ। আর মাদক পাচারের জগতে কোনো রকম দয়া দেখানোর সুযোগ নেই, এটা হলো সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। আর এসকোবারও এর ব্যতিক্রম ছিল না। ধারণা করা হয় প্রায় 4 থেকে 5,000 লোকের হত্যার পিছনে এসকোবার দায়ী। তবে খুব কম সময়েই এসকোবার আরেকজনের রক্তে নিজের হাত টাঙাতো। এই কাজের জন্য তার আততায়ী দল প্রস্তুত ছিল। এসকোবার একবার দম্বু ভরে বলেই ফেলেছিল, মাঝে মধ্যে আমার নিজেকে ঈশ্বর মনে হয়, আমি যদি বলি কেউ মরবে সে ওই দিনই মরবে। তার কারণে পরপারে পাড়ি জমিয়েছে কলম্বিয়ার 3 জন প্রেসিডেন্ট প্রার্থী, 30 জন বিচারক, কয়েক ডজন সাংবাদিক এবং কম করে হলো 400 জন পুলিশ অফিসার। সমাজে অবস্থান যাই হোক না কেন, তুমি যদি এসকোবারের শত্রু হও তোমার একমাত্র পরিণতি অকাল মৃত্যু। কিন্তু এসকোবার জানতো শুধুমাত্র ভয় দেখিয়ে বেশি দিন এই জগতে টিকে থাকা যাবে না। অনেক গ্যাংস্টারকে মানুষ ভয় পেত, কিন্তু তারা খুব অল্প বয়সে ইহলোক ত্যাগ করেছে। এসকোবার জানতো এখানে টিকে থাকতে হলে তাকে কলম্বিয়ার সাধারণ মানুষের মন জয় করতে হবে। আর ঠিক সে কারণেই শুরু হলো এসকোবারের দান করার কর্মসূচি। 1989 সালের ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী এসকোবার ছিলেন তৎকালীন সময় 7ম ধনী ব্যক্তি, যার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছিল $3 বিলিয়ন। বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট, বিলাসবহুল দ্রব্য আর সুপার কারের পিছনে খরচ কম করতেন না এসকোবার। মেডেলিনের সাধারণ জনগণের পিছনেও খরচ করতে শুরু করলেন এসকোবার। গরিব মানুষদেরকে বিনামূল্যে খাওয়া ও থাকার সুযোগ করে দিতেন তিনি। তাছাড়া বাড়িঘর, স্কুল, গির্জা, হাসপাতাল, পার্ক তৈরি তো রয়েছেই, বলা যায় পুরো একটা লোকালয়ে তৈরি করে দিয়েছিলেন তিনি। তার এই দয়া কপরদুঃশূন্য গরিব লোকদের মনে জায়গা করে নিল। মেডেলিনের দরিদ্র লোকের কাছে এসকোবার হয়ে উঠল একজন ভালো ডাকাত। অবশ্যই এর পিছনে কারণও ছিল। বিংশ শতাব্দীর প্রায় পুরোটা সময় ধরে কলম্বিয়ার ডুবেছিল দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা আর সম্পদের প্রকট বৈষম্যের মধ্যে। ধনী রাজনীতিবিদরা গরিবদের ব্যবহার করলেও গরিবরা কোনো রকম সুযোগ সুবিধা পায়নি। তাই নির্মম পাবলো এসকোবার অনেক কলম্বিয়ানের কাছেই ডন পাবলো হিসাবে সম্মান লাভ করেছিলেন। মেডেলিনের সাধারণ জনগণ এসকোবারকে নিজেদের মানুষ ভাবত, যদিও এসকোবারের সমালোচকরা তার এই দাতব্য কর্মসূচিগুলোকে নিছক ব্যবসার খাতিরে করা হয়েছে বলে মনে করে। বিশাল গরিব জনসমষ্টিকে নিজের ব্যক্তিগত এবং ব্যবসায়িক নিরাপত্তার জন্যই ব্যবহার করেছিল এসকোবার। জনগণের বন্ধু হিসাবে খ্যাতি লাভ
করার জন্য এসকোবার একটি সংবাদ সংস্থাও খুলেছিলেন, যেখানে এসকোবারের ভালো দিক তুলে ধরা হতো। ধরা হয় তার কোকেন ব্যবসার জন্য দৈনিক কম করে হলো 20 জন কলম্বিয়ান খুন হতো। প্রায় 5 লক্ষ লোক তার এই আন্ডারগ্রাউন্ড ইকোনমির উপর নির্ভরশীল ছিল। তবে সবাই যে নিজের ইচ্ছায় ঢুকেছিল এমনটি নয়। সাধারণ কৃষকদেরকে মেরে ফেলার ধমকি দেওয়া হতো যদি না তারা আশানুরূপ কোকেন উৎপাদন না করতে পারত, এবং বেশিরভাগেরই এছাড়া আর কোনো উপায় ছিল না। যেসব পুলিশ অফিসার আর রাজনীতিবিদ ঘুষ নিতে অস্বীকৃতি জানাতো, বেশিরভাগই মাথায় গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকত। 1989 সালে প্রেসিডেন্ট পর্থি গালান ঘোষণা করেন তিনি প্রেসিডেন্ট হলে কলম্বিয়া থেকে মাদকের ব্যবসা সমূলে উৎপাটন করবেন। তার কয়েকদিন পরে গালানের গুলিবিদ্ধ মৃতদেহ খুঁজে পাওয়া যায়। এসকোবারের আদেশে গালানের উত্তরাধিকারী সেজার গাভিরিয়াকেও খুন করার চেষ্টা করা হয়। গাভিরিয়াকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে বিমানে বোমা লাগিয়ে দেওয়া হয়। 107 জন পথযাত্রী সবাই মারা যায়, কিন্তু সৌভাগ্যক্রমে গাভিরিয়া সেখানে উপস্থিত ছিলেন না। পরের বছরই গাভিরিয়া প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন, আর এসকোবারের শাসনের সূর্য অস্তমিত হতে শুরু করে। 90-এর দশকের শুরু থেকে এসকোবার শুধু আন্তর্জাতিক খ্যাতিও লাভ করেননি, বরং একজন আন্তর্জাতিক মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের তালিকাতেও নাম উঠে গেছিল। যুক্তরাষ্ট্র কলম্বিয়া যৌথ উদ্যোগে তাকে ধরার জন্য ব্যবস্থা নেয়। ধরা পড়লে কলম্বিয়া সরকার তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিবে। কলম্বিয়ার এই আইন পরিবর্তনের জন্য এসকোবার রাজনীতিতেও নাম লেখায়, যদিও তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এতে ব্যর্থ হওয়ার পর এসকোবার ভিন্ন পদ্ধতিতে চেষ্টা করে। তিনি কলম্বিয়ার আন্তর্জাতিক ঋণ পরিশোধ করে দিবেন, যার আর্থিক মূল্য ছিল প্রায় 13 বিলিয়ন মার্কিন ডলার। অবশেষে 1991 সালে এসকোবার সরকারের সাথে চুক্তি করতে সক্ষম হয়। এসকোবার নিজের তৈরি জেলখানায় 5 বছরের জন্য আটক থাকবেন, যেখানে থাকবে ফুটবল পিচ আর বার। নিজের কারারক্ষী নিজেই ঠিক করবেন, আর পুরো জেলখানায় তিনিই একমাত্র আসামি। সরকার তাতেই রাজি হলো, কিন্তু কিছুদিন পরই দেখা গেল সেই জেলখানা আসলে ব্যবহৃত হচ্ছে এসকোবারের বিরোধিতা করা লোকদের টর্চার সেল হিসাবে। তারপর সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হলো তাকে সাধারণ কারাগারেই বন্দী করা হবে। ধরা পড়ার ভয়ে এসকোবার পালালেন এবং লুকিয়ে রইলেন। তাকে ধরার জন্য সরকার প্রায় 2000-এর বিশাল এক সার্চ ব্লক টিম গঠন করে। এদের সবাই ছিল যুক্তরাষ্ট্র থেকে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত, এবং মেডেলিনের ব্যারিওতে এসকোবারের হদিশ পাওয়ার আগ পর্যন্ত এই টিম 15,000-এরও বেশি বাসা তন্ন করে এসকোবারকে খুঁজেছে। অবশেষে 2 ডিসেম্বর 1993, আজ থেকে ঠিক 25 বছর আগে, তার 55তম জন্মদিনের একদিন পর ব্যারিওর এক বাসার ছাদ থেকে পালানোর সময় গুলি খেয়ে মারা যান এসকোবার। একটি গুলি লেগেছিল তার পায়ে, একটি বুকে, আর শেষটি হলো তার মাথায়। তবে এসকোবারের সঙ্গী সাথীদের মতে শেষ গুলিটি এসকোবার নিজেই তার মাথায় করেছিলেন, কারণ তিনি একবার বলেছিলেন, আমি যুক্তরাষ্ট্রের কোনো জেলখানায় পৌঁছাচ্ছে বরং কলম্বিয়ার মাটিতেই শুয়ে থাকব। পরের দিন কলম্বিয়ার জাতীয় সংবাদপত্র লা প্রেন্সায় শীর্ষ সংবাদ হিসাবে প্রকাশিত হলো, কলম্বিয়ার নির্মম মাদক সম্রাট আন্নে